হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। জিকেজিএস মাস্টার ক্লাস সিরিজের আরো একটি ক্লাস এবং আজকে ইম্পর্টেন্ট একটা হিস্ট্রি টপিক পড়বো। বলা যায় এটা মডার্ন হিস্ট্রির একটা টপিক, যেটা গভর্নর জেনারেল অ্যান্ড ভাইসরয়। প্রচুর প্রশ্ন আসতে দেখা গেছে বিভিন্ন এক্সামে এই টপিক থেকে, এবং প্রায়শই আমরা গুলিয়ে ফেলি যে কোন ভাইসরয়ের আমলে, কোন গভর্নর জেনারেলের আমলে এই ঘটনাটি ঘটেছিল। আদেও গভর্নর জেনারেল, গভর্নর, ভাইসরয় এই পদগুলো কখন সৃষ্টি হচ্ছে, কোন আইনের মাধ্যমে সৃষ্টি হচ্ছে, সেগুলোও আমরা দেখব। এবং যা যা মিসকনসেপশন আছে তোমাদের এই রিগার্ডিং, যে গুলিয়ে যাওয়ার ব্যাপারটা, কেন গভর্নর জেনারেল হলো, তারপরে আবার কেন ভাইসরয় হয়ে গেল, কেন কোথায় এই পদগুলো স্থাপন করা হচ্ছে বা পদগুলো তৈরি করা হচ্ছে, সেগুলো সম্পর্কেও আজকে ডিসকাস করব। ক্লাসটা প্রত্যেকটা এক্সামের জন্য অ্যাপ্লিকেবল, সেটা এসএসসি, আরআরবি, ডাব্লিউবিপিএসসি যে কোনো এক্সাম, মিসলেনিয়াস হতে পারে, ক্লার্কশিপ হতে পারে, ডাব্লিউবিপি কেপি হতে পারে, গ্রাম পঞ্চায়েতের পরীক্ষা রয়েছে সেটা হতে পারে, বা ডাব্লিউবিসিএস এর প্রিলিমস বা মেন্সেও কিন্তু এই টপিক থেকে কোয়েশ্চেন আসতে দেখা গেছে। তো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথমে ব্রিটিশরা যখন ভারত শাসন করতে আসে তখন তিনটে প্রেসিডেন্সি ছিল, একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে বোম্বে, আর একটা হচ্ছে মাদ্রাজ। এই তিনটে প্রেসিডেন্সির যে হাইয়েস্ট অফিসার ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাকে বলা হতো গভর্নর। তাহলে বাংলাতেও তখন গভর্নর ছিল। তাহলে বাংলা যে প্রেসিডেন্সি, তার দায়িত্ব, এই প্রেসিডেন্সির সব থেকে যে বড় অফিসার তিনি হচ্ছেন বাংলার গভর্নর, যেটা 1710 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে সরাসরি বাংলার গভর্নর পদ ছিল। খেয়াল রাখো যে বাংলার গভর্নর এই পদটা কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনের একটা পদ, এখনো কিন্তু ক্রাউন রুল শুরু হয়নি, মানে ডাইরেক্ট ব্রিটিশ সরকারের অধীনের কিন্তু কোনো পদ নয়। বাংলার গভর্নর জেনারেল, এটা হচ্ছে 1773 খ্রিস্টাব্দে যখন রেগুলেটিং আইন আসছে, এই 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং আইনের মাধ্যমে বাংলার গভর্নর পদটিকে গভর্নর জেনারেল পদ করা হলো। তার মানে এই গভর্নর থেকে, এখানে ওয়ার্ড একটা বেশি আছে, এর ক্ষমতাও কিন্তু বাংলার গভর্নরের থেকে বাংলার গভর্নর জেনারেলের বেশি হলো। এবং এই যে রেগুলেটিং অ্যাক্ট, এই রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে কোর্ট অফ ডিরেক্টরেটস তৈরি হলো, যেখানে কিন্তু এই গভর্নর জেনারেলকে অ্যাসিস্ট করার জন্য, ঠিক আছে। এরপরে আসছে ভারতের গভর্নর জেনারেল, যেটা 1833 খ্রিস্টাব্দে। এবার তাহলে এখানে তিনটে প্রেসিডেন্সি, একটা হচ্ছে বোম্বে, একটা হচ্ছে মাদ্রাজ, আর একটা হচ্ছে বাংলা। এবার বোম্বে আর মাদ্রাজ এই দুটোতেও গভর্নর আছে, কিন্তু বাংলার যে তিনি হয়ে গেলেন গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এবং তার কিন্তু এই মাদ্রাজের গভর্নর এবং বোম্বের গভর্নরের থেকে বেশি ক্ষমতা তিনি ভোগ করতেন। ভারতের গভর্নর জেনারেল, যেটা 1833 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্টের মাধ্যমে তৈরি হচ্ছে পদটি, এবং এখানে যে চার্টার অ্যাক্টের মাধ্যমে এটা বলা হলো যে গভর্নর অফ বেঙ্গলকে করে দেওয়া হলো গোটা ভারতে যত ব্রিটিশ প্রভিন্স রয়েছে বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসিত যে সমস্ত অঞ্চল রয়েছে, তাদের মধ্যে যিনি হচ্ছে রেসপন্সিবল পার্সন, তিনি হচ্ছে ভারতের গভর্নর জেনারেল। এটা কবে হলো? 1833 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্টের মাধ্যমে হলো। এবং 1857 খ্রিস্টাব্দে হচ্ছে সিপাহী বিদ্রোহ, এবং সিপাহী বিদ্রোহের পরে, এটা অলরেডি আমরা ডিসকাস করেছি, যে কোম্পানি রুল শেষ হয়ে গেল এবং ক্রাউন রুল প্রতিষ্ঠা হলো। কোম্পানি রুল শেষ হয়ে গেল মানে এখানে ব্রিটিশদের যে সমস্ত জায়গাগুলো, যে সমস্ত প্রভিন্সেস গুলো ইন্ডিয়াতে ছিল, সেটা চলে গেল ব্রিটিশ সরকারের হাতে। এতক্ষণ পর্যন্ত কোম্পানির হাতে ছিল, এখন হয়ে গেল সরকারের হাতে চলে গেল। এবং 1858 খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্টে পাশ হওয়া ভারত শাসন আইন, যেটাকে কুইন প্রোক্লামেশন বলা হচ্ছে বা মহারানীর ঘোষণাপত্র বলা হচ্ছে, সেই মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী ভারতের গভর্নর জেনারেল থেকে পরিবর্তিত হয়ে ভাইসরয় করা হলো। ক্লিয়ার? তাহলে গভর্নর জেনারেল, ভারতের গভর্নর জেনারেল, দেন ভাইসরয়। আবার এই ভাইসরয় পদটা কবে শেষ হবে? না, যখন ভারতের স্বাধীনতা আইন আসবে, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 এ, তখন এই ভাইসরয় পদটার আর কোনো দরকার থাকবে না। তখন তো আর ভারতের যে প্রভিন্সেস গুলো রয়েছে সেটা তো আর ব্রিটিশ সরকারের অধীনে নয়, ভারত তখন স্বায়ত্তশাসন পেয়ে গেছে, ভারতের সভারেনিটি পেয়ে গেছে, সার্বভৌমত্ব পেয়ে গেছে। এবং তখন কিন্তু আবার এই গভর্নর জেনারেল পদটা থাকবে, এবং দুজন সার্ভ করবেন, একজন হচ্ছে ফার্স্ট হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন, এবং সেকেন্ড হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী, ঠিক আছে। তাহলে লাস্ট ভাইসরয় হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন, এবং প্রথম স্বাধীন ভারতের গভর্নর জেনারেলও হচ্ছেন লর্ড মাউন্ট ব্যাটেন। এটা আমরা পড়বো অলরেডি। তো এই ব্যাপারটা আশা করি বোঝা গেছে। এবার শুরু করব আমরা ফার্স্ট গভর্নর থেকে।
যেটা এতক্ষণ আমরা পড়লাম যে বাংলার গভর্নর 1710 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে সরাসরি বাংলার গভর্নর বা প্রেসিডেন্ট অফ দ্য ফোর্ট উইলিয়াম। কেন ফোর্ট উইলিয়ামের প্রেসিডেন্ট? কারণ ফোর্ট উইলিয়াম স্পেলিংটা ভুল আছে। ফোর্ট উইলিয়াম হচ্ছে ব্রিটিশরা ফার্স্ট যে এখানে গড় স্থাপন করে বাংলাতে, সেটা ফোর্ট উইলিয়াম কত খ্রিস্টাব্দে স্থাপন করা হয়েছিল কমেন্ট সেকশনে জানাবে। এবং সেখানে যে প্রেসিডেন্ট অফ ফোর্ট উইলিয়াম হচ্ছে বাংলার গভর্নর, এবং বাংলার প্রথম গভর্নর ছিলেন রবার্ট ক্লাইভ। তিনি 1757 থেকে 1760 এবং 1765 থেকে 1767 পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। এরপর হচ্ছে বাংলার গভর্নর জেনারেল রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে পদটা ক্রিয়েট করা হচ্ছে, এবং গভর্নর জেনারেলের ফার্স্ট গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিং। ঠিক আছে, লাস্ট গভর্নর এবং ফার্স্ট গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিং। তারপরে আসছে ভারতের গভর্নর জেনারেল হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং, এবং লাস্ট বাংলার গভর্নর জেনারেল এবং প্রথম ভারতের গভর্নর জেনারেল, এই দুটোই হচ্ছে কিন্তু লর্ড উইলিয়াম বেন্টিং। এবং ভাইসরয়ের কথা যদি বলি, তাহলে ফার্স্ট ভাইসরয় হচ্ছে লর্ড ক্যানিং, এবং তিনিই হচ্ছে লাস্ট ভারতের গভর্নর জেনারেল। ক্লিয়ার? এবার পড়বো রবার্ট ক্লাইভ সম্পর্কে। রবার্ট ক্লাইভ তিনি হচ্ছেন প্রথম বাংলার গভর্নর, যিনি 1757 থেকে 1760 এবং 1765 থেকে 1767 সাল পর্যন্ত কার্যকালের তার সময়সীমা ছিল। এখানে আমরা কিন্তু কখনোই বলবো না যে তিনি রাজত্ব করেছেন, তিনি রাজত্ব করেন, তিনি এখানে একটা অফিস হোল্ড করতেন, যে অফিসটার নাম হচ্ছে বাংলার গভর্নর, এবং পরবর্তী ক্ষেত্রে সেই নামটা চেঞ্জ হচ্ছে, অফিসের নামটা চেঞ্জ হচ্ছে। অ্যাজ ইফ যদি আজকে যেটা আমাদের প্রাইম মিনিস্টার অফিস আছে, সেটা তো প্রাইম মিনিস্টারের একটা চেয়ার রয়েছে, সেখানে যে বসছে সে এই অফিসটাকে সার্ভ করছে, সেরকম ভাবে এখানেও গভর্নরের একটা চেয়ার রয়েছে, একটা অফিস রয়েছে, সেখানে যিনি রয়েছেন তিনি সেই অফিসটাকে সার্ভ করছে, সেই অফিসের মাধ্যমে যে কাজগুলো রয়েছে সেটা সার্ভ করছে। এবার যদি এরকম কোন একটা হাইপোথেটিক্যাল কন্ডিশন ভাবো যে প্রাইম মিনিস্টারের যে অফিস, সেই প্রাইম মিনিস্টার অফিসের নামটা চেঞ্জ হয়ে অন্য কিছু একটা হয়ে গেল, সেরকম ভাবে বিভিন্ন অ্যাক্টের মাধ্যমে গভর্নর জেনারেল, ভারতের গভর্নর জেনারেল, ভাইসরয়, এই নামগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, ওকে। এবার কার্যকালের সময় অলরেডি আমরা দেখলাম। 1757 খ্রিস্টাব্দে 23শে জুন রবার্ট ক্লাইভ বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করেন এবং বাংলায় ব্রিটিশ শাসনের সূচনা হয়। তাহলে 1757 খ্রিস্টাব্দে হচ্ছে পলাশীর যুদ্ধ, এবং পলাশীর যুদ্ধতে নবাব পরাজিত হচ্ছে, এবং বাংলার যে শাসনভার সেটা গিয়ে কোথায় পড়ছে না ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে পড়ছে, এবং সেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যিনি রিপ্রেজেন্টেটিভ অফিসার তিনি হচ্ছেন রবার্ট ক্লাইভ। 1759 সালে তার নেতৃত্বে ব্রিটিশ বাহিনী চিনসুরের যুদ্ধে ডাচদের পরাজিত করে ক্ষমতা খর্ব করে। তাহলে চিনসুরা, যেটা হুগলিতে অবস্থিত, আমার বাড়ির কাছেই অবস্থিত হুগলি, মানে চিনসুরা কয়েকটা স্টেশন পরে, 7টা স্টেশন পরে চিনসুরা, চুচড়ো বলি আমরা এদিকে, এখনো অনেকে চিনসুরাই বলে, যারা আউটসাইড চুচুড়ার লোক তারা চিনসুরা বলে, আমাদের এদিকার লোকজন আমরা সবাই চুচুড়ো বলি, চুচুড়াও বলি না। ওকে, তো দ্বিতীয়বারের গভর্নর হিসেবে তিনি আসেন 1765 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে এলাহাবাদের চুক্তি স্বাক্ষর করার জন্য। ঘটনাটা কি হয় যে পলাশীর যুদ্ধের পরে তো বাংলার শাসনভার ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে চলে, এবং মির্জাফরকে বসানো হয় নবাব হিসেবে। তারপর মির্জাফরের পরে আসে মীর কাসিম, এবং মীর কাসিম যখন বসে বাংলার নবাব হিসেবে, তখন তিনি বুঝতে পারেন যে এখানে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছে, এরা আমাদের ঠিক সুবিধার লোকজন নয়, এরা আমাদের কাছ থেকে ক্ষমতা একদম হস্তান্তর করে নেবে। তো ইভেনচুয়ালি তাকে আবার সেখান থেকে, মানে নবাব পদ থেকে তাকে বরখাস্ত করে আবার মির্জাফরকে নবাব করা হয়, এবং তিনি তখন যুদ্ধ করেন। কিসের যুদ্ধ? না বক্সার যুদ্ধ। এবার বক্সার যুদ্ধ হওয়ার পর, বক্সার যুদ্ধ যখন হেরে যায়, মানে এই যে শাহ আলম এবং যে মুঘল সম্রাট ছিল সেই সময়কার, তারা যখন হেরে যাচ্ছে, শাহ আলম যিনি মুঘল সম্রাট ছিলেন এবং সুজাউদ্দৌলা যিনি হচ্ছেন অযোধ্যার নবাব ছিল, আর এদিকে হচ্ছে মীর কাসিম, এই তিনজন মিলে বক্সার যুদ্ধ করে, এবং বক্সার যুদ্ধ হেরে যাওয়ার পরে চুক্তি স্বাক্ষর হয়, এবং এই চুক্তি স্বাক্ষর করার জন্য আবার রবার্ট ক্লাইভকে ডেকে পাঠানো হয় যে আপনি আসুন, এখানে চুক্তির যে সমস্ত ক্লজ গুলো আপনি এখানে, মানে তাকে আবার এখানে নিয়ে আসা হয়। ঠিক আছে, তাকে আবার ভারতের গভর্নর হিসেবে তাকে নিয়ে আসা হয়। এর ফলে কোম্পানি বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানি লাভ করে। ক্লিয়ার? এবং এখান থেকে শুরু হয় দ্বৈত শাসন ব্যবস্থা। রবার্ট ক্লাইভ 1765 সালে দ্বৈত শাসন ব্যবস্থা প্রচলন করেছিলেন, এবং 1774 সালে 22শে নভেম্বর তিনি তীব্র মানসিক অবসাদের কারণে আত্মহত্যা করেছিলেন। এত কুকর্ম করলে তো অবসাদ আসবেই, ডিপ্রেশন আসবেই, একটা মানে কি বলবো, ফিয়ার অফ লাইক গিল্ট একটা তো হবেই, তো আত্মহত্যা করেন, ভেরি অবভিয়াস রিজন, কোনো আশ্চর্য হওয়ার কিছু বিষয় নেই। নেক্সট হচ্ছে লর্ড ওয়ারেন হেস্টিং। দেখো আমরা ছিলাম এখানে 1774 সালে আত্মহত্যা করছেন, 1765 এই টাইমে দেখলাম, তারপরে আসছে ওয়ারেন হেস্টিং।
এবার ওয়ারেন হেস্টিং এর যে সময়সীমা কার্যকালের সেটা হচ্ছে 1772 থেকে 1785। সময়কালগুলো একদম টো অন টো মনে রাখতে হবে এরকমটা না, কিন্তু কিছু ইম্পর্টেন্ট যেমন ওয়ারেন হেস্টিং ইম্পর্টেন্ট, রবার্ট ক্লাইভ ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু একটুখানি মনে রাখতে হবে। লর্ড ওয়ারেন হেস্টিং হচ্ছে বাংলার প্রথম গভর্নর জেনারেল। তিনি 1772 খ্রিস্টাব্দে এই মানে যে দ্বৈত ব্যবস্থা প্রচলন করেছিল, যে দ্বৈত ব্যবস্থা রবার্ট ক্লাইভ প্রচলন করেছিল সেটাকে বাতিল করে দেন এবং পরবর্তী ক্ষেত্রে যখন 1935 সালের ভারত শাসন আইন আসে তখন প্রাদেশিক দ্বৈত শাসনের সম্পূর্ণ অবসান ঘটানো হয়। ঠিক আছে, মানে যে প্রদেশগুলো ছিল, যে ব্রিটিশদের প্রদেশগুলো ছিল, সেখানে দ্বৈত শাসন ব্যবস্থা চলতো। কিরকম না, একটা হচ্ছে রেভিনিউ কালেক্ট কে করবে আর একটা হচ্ছে যে গভর্নর যে মানে যে মিলিটারি রয়েছে তাদেরকে কে মেনটেন করবে, এরকম একটা ডুয়েল সিস্টেম চলতো। সেই ডুয়েল সিস্টেমটার অবসান ঘটানো হয় 1935 সালে সম্পূর্ণভাবে এবং 1772 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিং কিন্তু এই ডুয়েল সিস্টেমের অবসান করেছিলেন। তার সময়ে 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট ব্রিটিশদের পার্লামেন্টে প্রবর্তন করা হয়েছিল এবং তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন লর্ড নট। এই অ্যাক্টের ফলে 1774 সালে কলকাতা সুপ্রিম কোর্ট স্থাপন করা হয়েছিল। সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? স্যার এলিজা এমফে। স্যার এলিজা এমফে। তাহলে ভারতের প্রথম সুপ্রিম কোর্ট সেটা কিন্তু কলকাতাতে স্থাপন করা হচ্ছে এবং পরবর্তী ক্ষেত্রে যখন দিল্লিতে সুপ্রিম কোর্ট স্থাপন হচ্ছে তখন সেটা এখন বর্তমানে যেটা আমরা কলকাতা হাইকোর্ট দেখছি সেটা কিন্তু আমাদের দেশের প্রথম সুপ্রিম কোর্ট ছিল। অযোধ্যার নবাব সুজাউদ্দৌলার সঙ্গে চুক্তি করে এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সামরিক সহায়তায় রোহিলা খন্ড আক্রমণ করেছিলেন এবং এখানে রোহিলা, যেটা রোহিলা যুদ্ধ নামে পরিচিত, এবং রোহিলাদেরকে পরাজিত করে। সরকারি কোষাগার মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয় এবং কলকাতাকে বাংলার রাজধানী হিসেবে তিনি গড়ে তোলেন। এর আগে পর্যন্ত কিন্তু রাজধানী ছিল মুর্শিদাবাদ বা মুর্শিদাবাদ, যেটা মুর্শিদ কুলি খাঁয়ের সময় থেকে রাজধানী ছিল। তো মুর্শিদাবাদ থেকে কলকাতাতে রাজধানী স্থানান্তর করা হচ্ছে। তিনি প্রথম 1774 সালে ডাক ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। রাজস্ব আদায়ের সুবিধার্থে জেলা পর্যায়ে তিনি কালেক্টর পদ সৃষ্টি করেন, খুব ইম্পর্টেন্ট। ওয়ারেন হেস্টিং প্রতিটা জেলায় একটি করে দেওয়ানি আদালত এবং ফৌজদারি আদালত স্থাপন করে, দেওয়ানি আদালত এবং ফৌজদারি আদালত স্থাপন করেন এবং 1781 খ্রিস্টাব্দে ইসলামী শিক্ষা এবং আইন চর্চার জন্য তিনি কলকাতায় কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, যেটা বর্তমানে আলিয়া ইউনিভার্সিটি নামে পরিচিত। তার আমলে 1774 খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে কিন্তু কি করা হতো, এশিয়াটিক সোসাইটিতে হিস্ট্রি নিয়ে বা ইন্ডিয়ান সোসাইটি নিয়ে আলোচনা করা হতো, রিসার্চ করা হতো। তার সময়কালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ, মারাঠাদের অভ্যন্তরীণ বিবাদে হস্তক্ষেপ করে, যার ফলে প্রথমে সলবাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল এবং দ্বিতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধ 1780 থেকে 84 মহীশূরের বীর শাসক হায়দার আলীর বিরুদ্ধে যুদ্ধ পরিচালিত হয় এবং তার মৃত্যুর পর টিপু সুলতানের সঙ্গে ম্যাঙ্গালোরের সন্ধি স্বাক্ষরিত হয়। তাহলে ম্যাঙ্গালোরের সন্ধি যখন স্বাক্ষরিত হচ্ছে তখন লর্ড ওয়ারেন হেস্টিং স্বাক্ষর করছেন এবং সলবাইয়ের সন্ধিতেও কিন্তু হচ্ছে লর্ড ওয়ারেন হেস্টিং এর টাইম পিরিয়ডেই। এই সময় 1784 সালে পিটের ভারত শাসন আইন পাশ হয় এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলিয়াম পিটের নাম অনুসারে এটি প্রণয়ন করা হয়েছিল। এর মূল উদ্দেশ্য ছিল রেগুলেটিং অ্যাক্টের ত্রুটি দূরীকরণ করা এবং এই পিটস ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমেই তৈরি করা হয় বোর্ড অফ কন্ট্রোল, যেটা ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট, এবং যে কোর্ট অফ ডিরেক্টরেটস, যেটা অলরেডি আমরা দেখলাম যে রেগুলেটিং অ্যাক্টে আসছে 1773 যে রেগুলেটিং অ্যাক্ট, সেখানেই তৈরি হচ্ছে কোর্ট অফ ডিরেক্টরেটস। সেই কোর্ট অফ ডিরেক্টরেটস এর কাজ ছিল কমার্শিয়াল ফাংশন, যেটা পিটস ইন্ডিয়া অ্যাক্ট থেকে আমরা পাচ্ছি। স্যার উইলিয়াম উইলকিন্স 1785 খ্রিস্টাব্দে সর্বপ্রথম ভগবত গীতা ইংরেজিতে অনুবাদ করেন এবং এই অনুবাদটি ওয়ারেন হেস্টিং এর উৎসাহে লন্ডনে প্রকাশিত হয় এবং ওয়ারেন হেস্টিং নিজে গীতার ইন্ট্রোডাকশন পার্টটা লিখেছিলেন। ঠিক আছে, মানে যে ট্রান্সলেটেড ফর্ম অফ গীতার ইন্ট্রোডাকশন পার্টটা ছিল সেটা লিখেছিলেন। এখানে একটা খুব ইন্টারেস্টিং ইনফরমেশন আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। ওয়ারেন হেস্টিং এর এগেইনস্টে দুবার ইমপিচমেন্ট মোশন নিয়ে আসা হয়, ঠিক আছে, এবং তিনিই হচ্ছেন একমাত্র গভর্নর যার এগেইনস্টে ইমপিচমেন্ট মোশন শুরু করা হয়েছিল। যদিও তাকে ইমপিচ করা হয়নি, কিন্তু তার এগেইনস্টে দুবার ইমপিচমেন্ট মোশন নিয়ে আসা হয়, মানে ইমপিচ করার আর অ্যাটেম্প্ট করা হয়। একবার হচ্ছে 1787-তে এবং একবার হচ্ছে 1795-এ। ঠিক আছে, দুবার ইমপিচমেন্ট মোশন নিয়ে আসা হয়। ইমপিচমেন্ট অ্যাটেম্প্ট করা হয়েছিল।
এরপর হচ্ছে লর্ড কর্নওয়ালিস। এর মাঝে একজন আসছেন যিনি অ্যাক্টিং গভর্নর জেনারেল হিসেবে কাজ করছেন, নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট। কার্যকাল হচ্ছে 1786 থেকে 1793 সাল পর্যন্ত। কর্নওয়ালিসকে বলা হয় সিভিল সার্ভিসের জনক বা ফাদার অফ সিভিল সার্ভিসেস ইন ইন্ডিয়া। তিনি মেধা এবং যোগ্যতার ভিত্তিতে সরকারি নিয়োগের প্রথা চালু করেন, যা পরবর্তীকালে ইন্ডিয়ান সিভিল সার্ভিসেস নামেও পরিচিত হয়। কর্নওয়ালিসের সময় তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধে 1790 থেকে 92 ব্রিটিশদের সঙ্গে মহীশূরের শাসক টিপু সুলতানের সংঘাতে টিপু সুলতান পরাজিত হন এবং 1792 সালে শ্রীরঙ্গপত্তমের সন্ধি স্বাক্ষরিত হয় এবং এই সন্ধি অনুযায়ী টিপু সুলতান তার রাজ্যের অর্ধেক অংশ ব্রিটিশদের ছেড়ে দেয় এবং টিপু সুলতানের যে ছেলে ছিল দুজন তাকেও কিন্তু ব্রিটিশরা বন্দি করে নেয়। লর্ড কর্নওয়ালিস 1793 সালে বাংলা, বিহার এবং উড়িষ্যায় চিরস্থায়ী বন্দোবস্ত বা পার্মানেন্ট সেটেলমেন্ট প্রবর্তন করেন। এই বন্দোবস্তের ফলে জমিদাররা জমি স্থায়ী মালিকানা লাভ করে এবং সূর্যাস্ত আইন প্রচলন করেন, যে নির্দিষ্ট দিনে কর দেওয়ার কথা বলা হয়েছে সেই নির্দিষ্ট দিনে সূর্যাস্তের আগে যদি কর প্রদান করা না হয় তাহলে সেক্ষেত্রে সেই জমি বাজেয়াপ্ত করে নেবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এটাকে বলা হতো সানসেট ল। ঠিক আছে, সানসেট ল। 1793 সালে তিনি বিচার, পুলিশ এবং প্রশাসনের সুবিধার জন্য 48টি বিধি এবং আইন সংকলন করেন, যেটা কর্নওয়ালিস কোর্ট নামে পরিচিত। এবং কর্নওয়ালিস জেলা পর্যায়ে দেওয়ানি আদালত এবং অ্যাপিল আদালত এবং ভ্রাম্যমাণ আদালত বা সার্কিট কোর্ট স্থাপন করেন। ঠিক আছে, ভ্রাম্যমাণ আদালত বিষয়টা কি, যে কোনো একটা জায়গায় ধরো সেখানে একটা টেম্পোরারি বেসিসে সেখানে কোর্ট এস্টাবলিশ করা হচ্ছে এবং সেখানে কিছু জিনিসপত্র ফয়সালা করা হচ্ছে, সেটা হচ্ছে ভ্রাম্যমাণ আদালত। এরপর আসছে লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি বললেই মানে সব থেকে ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটা মনে রাখতে হবে, অধীনতামূলক মিত্রতা নীতি বা সাবসিডারি অ্যালায়েন্স। নিজেকে তিনি বেঙ্গল টাইগার বলতেন এবং হায়দ্রাবাদ সর্বপ্রথম এই সাবসিডারি অ্যালায়েন্সের নীতি গ্রহণ করে। পরবর্তীতে মহীশূর, অযোধ্যা, তাঞ্জোর, মারাঠাদের পেশোয়া প্রমুখ এই নীতি মেনে নিতে বাধ্য হয়। চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ 1799 খ্রিস্টাব্দে সংঘটিত হয় এবং এই যুদ্ধে শ্রীরঙ্গপত্তমে টিপু সুলতান নিহত হয়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, নিজাম ও মারাঠাদের এবং টিপু সুলতানদের মধ্যে এই যুদ্ধ হয়েছিল। 1799 সালে ফরাসি আক্রমণ বা অভ্যন্তরীণ বিদ্রোহের আশঙ্কায় তিনি সংবাদপত্রের ওপর সেন্সরশিপ আরোপ করে এবং এটা সেন্সরশিপ অফ প্রেস অ্যাক্ট নামে পরিচিত। 1800 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করে। দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ, যেটা 1803 খ্রিস্টাব্দ থেকে 1805 খ্রিস্টাব্দ পর্যন্ত হচ্ছে, সেটাও কিন্তু তার টাইম পিরিয়ডই হচ্ছে এবং 1802 খ্রিস্টাব্দে বেসিনের চুক্তি স্বাক্ষর হচ্ছে, যেটা মারাঠাদের এবং অন্যান্য নেতাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছিল, যেটাই কিন্তু যুদ্ধের সূত্রপাত হয়। সাধারণত আমরা দেখি যে একটা যুদ্ধ হচ্ছে এবং সেটা সন্ধির মাধ্যমে শেষ হচ্ছে, কিন্তু 1802 খ্রিস্টাব্দে বেসিনের চুক্তি স্বাক্ষর হওয়ার পরে কিন্তু 1803 খ্রিস্টাব্দে দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ শুরু হয়। এরপর আসছে স্যার জর্জ বার্লো। কার্যকাল হচ্ছে 1805 থেকে 1807। বাংলার অস্থায়ী গভর্নর জেনারেল হিসেবে তিনি দায়িত্ব পালন করেছিলেন এবং তার সময় হয়েছিল ভেলোর মিউটিনি এবং তিনি ব্যয় সংকোচন নীতি প্রবর্তন করেন, মানে তিনি খরচা যাতে কম করতে হয় সেই নীতি প্রবর্তন করেন। দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধের অবসান ঘটিয়ে যশবন্ত রাও হোলকারের সঙ্গে শান্তি স্থাপনের জন্য তিনি চুক্তি স্বাক্ষর করেন। 1806 সালে তিনি মাদ্রাজের প্রেসিডেন্সির অধীনে ভেলোরের ঐতিহাসিক সিপাহী বিদ্রোহ সংঘটিত হয়েছিল, যেটা বললাম ভেলোর মিউটিনি। ভেলোর মিউটিনি। দেশীয় রাজার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি কঠোরভাবে অনুসরণ করতে বলেন। এরপর আসছে লর্ড মিন্টো। 1807 থেকে 1813। 1809 সালে শিখ শাসক মহারাজ রঞ্জিত সিং এর সঙ্গে চার্লস ম্যাটকাফের মাধ্যমে অমৃতসরের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই অমৃতসরের সন্ধি অনুযায়ী শতদ্র নদী বা সুতলেজ রিভারকে বাউন্ডারি তৈরি করা হয় ব্রিটিশ টেরিটরি এবং শিখ এম্পায়ারদের মধ্যে। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখবে। 1813 সালে চার্টার অ্যাক্টের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার বাতিল করা হয় এবং ভারতে খ্রিস্টান মিশনারিদের প্রচারের অনুমতি দেওয়া হয়। এটাও ইম্পর্টেন্ট, 1813 খ্রিস্টাব্দের অ্যাক্টে কিন্তু প্রথম খ্রিস্টান মিশনারিদেরকে অ্যালাউ করা হয় ইন্ডিয়াতে আসার জন্য এবং 1 লাখ টাকা অ্যালট করা হয় স্পেন্ড করার জন্য ইন্ডিয়ান এডুকেশনের উপর। এবং প্রথম যে খ্রিস্টান মিশনারি এসেছিল, অর্গানাইজেশন এসেছিল, যেটা শ্রীরামপুরের, যেটা হচ্ছে উইলিয়াম কেরি, যেটা ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করে। উইলিয়াম কেরি এবং আরো দুজন ছিল যাদেরকে একসঙ্গে শ্রীরামপুর ত্রয়ী বলা হতো। লর্ড হেস্টিং। লর্ড হেস্টিং এর সময়কাল কি? এটা কিন্তু ওয়ারেন হেস্টিং না, এই লর্ড হেস্টিং এর আসল নাম ছিল ফ্রান্সিস হেস্টিং।
ফ্রান্সিস হেস্টিং। অধীনতামূলক মিত্রতা নীতি ত্যাগ করে সাম্রাজ্যের বিস্তারের আগ্রাসী নীতিকে গ্রহণ করেন এবং 1814 থেকে 16 সালে নেপালের গোর্খাদের সঙ্গে ব্রিটিশদের সীমানা নিয়ে বিরোধের কারণে গোর্খা যুদ্ধ শুরু হয় এবং লর্ড হেস্টিং এর নেতৃত্বে ব্রিটিশ বাহিনী এই যুদ্ধে জয়লাভ করেন এবং 1816 খ্রিস্টাব্দে সগৌলিক সন্ধি স্বাক্ষরিত হয়। এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে, কত খ্রিস্টাব্দে সগৌলিক সন্ধি স্বাক্ষরিত হয় এবং কাদের মধ্যে স্বাক্ষরিত হয়। তাহলে সগৌলিক সন্ধি স্বাক্ষরিত হচ্ছে নেপাল এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। কার সময়কালে? লর্ড হেস্টিং এর সময়কালে। এবং সেই চুক্তির ফলে ব্রিটিশরা কুমায়ুন, গাড়ওয়াল এবং সিমলার মতো পাহাড়ি অঞ্চল দখল করে। এবং খেয়াল রাখবে এই লর্ড হেস্টিং তিনি পিন্ডারিদেরকে দমন করেছিলেন, ঠিক আছে, পিন্ডারিদেরকে দমন করেছিলেন। পিন্ডারিদের দমন করেন। এই পিন্ডারিরা কি করতো? লুট করতো এবং এরা মারাঠা ছিল, ঠিক আছে, প্লান্ডার করতো, লুট করতো। নেক্সট হচ্ছে লর্ড আমহার্স্ট। লর্ড আমহার্স্টের সময়কাল 1823 থেকে 1828। বার্মার রাজা আসাম, মণিপুর এবং কাছাড় দখল করেন এবং শাহাপুরি দ্বীপ দখল করেন এবং লর্ড আমহার্স্ট 1824 সালে বার্মার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। দীর্ঘ 2 বছর যুদ্ধের পর 1826 সালে বার্মার রাজা ব্রিটিশদের কাছে পরাজিত হন এবং তাদের মধ্যে ইয়ান্দাবুর চুক্তি হয়েছিল। তাহলে আগেরটা কি বললাম? সগৌলিক সন্ধি কাদের মধ্যে? নেপাল এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কার সময়কালে? হেস্টিং এর সময়কালে। আর আমহার্স্টের সময়কালে কি হচ্ছে? ইয়ান্দাবুর সন্ধি কাদের মধ্যে হচ্ছে? না মায়ানমার বা বার্মার সঙ্গে হচ্ছে, অ্যাংলো বার্মা একটা ট্রিটি। এবং এই চুক্তির মাধ্যমে ব্রিটিশরা আসাম, আরাকান এবং তেনাসেরিম অঞ্চল নিজেদের আওতায় নিয়ে আসেন। 1824 সালে প্রথম বার্মি যুদ্ধের সময়, বার্মি যুদ্ধ মানে এখানে অ্যাংলো বার্মা ওয়ারের কথা বলা হচ্ছে, ব্যারাকপুরের সেনা ছাউনিতে ভারতীয় সিপাহীরা বিদ্রোহ করে। হিন্দু সিপাহীদের সমুদ্র পার করে বার্মা যাওয়া বারণ ছিল। এই নির্দেশ অমান্য করলে তাদের এই বিদ্রোহ দমন করা হয়। এখানে কি হয়? সেই সময় মনে করা হতো যে সমুদ্র যাত্রা করলে তিনি ধর্মভ্রষ্ট হয়ে যাবেন, তার জন্য সমুদ্র যাত্রা করতে চাইতো না এবং এটার জন্যই তারা বিদ্রোহ করে এবং তারপরে সেই বিদ্রোহ দমন করা হয়। কলকাতায় 1825 সালে তার আমলে সংস্কৃত কলেজ স্থাপন করা হয়। 1826 সালে লর্ড আমহার্স্ট ভরতপুর দুর্গ আক্রমণ করেন এবং দীর্ঘ অবরোধের পর দুর্গটি ব্রিটিশদের অধীনে চলে আসে। লর্ড আমহার্স্ট ভারতের প্রথম গভর্নর জেনারেল হিসেবে 1827 সালে গ্রীষ্মকালীন স্বাস্থ্য উদ্ধারের জন্য সিমলা ভ্রমণ করেছিলেন। আচ্ছা, এবার আসছে লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং এর সময়কালটা দেখো 1828 থেকে 1833 এবং 1833 থেকে 1835 পর্যন্ত তিনি ছিলেন। 1833 থেকে 1835 পর্যন্ত ছিলেন। 1833 পর্যন্ত তিনি হচ্ছেন বাংলার গভর্নর জেনারেল। 1833 এর পরে তিনি কি হয়ে যাচ্ছেন? ভারতের গভর্নর জেনারেল। 1833 সালে সনদ আইন বা চার্টার অ্যাক্টের মাধ্যমে ভারতের গভর্নর জেনারেল পদটা সৃষ্টি করা হয়, মানে বাংলার গভর্নর জেনারেল পদ থেকে ভারতের গভর্নর জেনারেল পদ হয়ে যায় সেটা। এবং প্রথম ভারতের গভর্নর জেনারেল হচ্ছেন স্যার উইলিয়াম বেন্টিং, ঠিক আছে। এবং লর্ড উইলিয়াম বেন্টিং রাজা রামমোহন রায়ের সহায়তায় 1829 খ্রিস্টাব্দের 4ই ডিসেম্বর বেঙ্গল সতী রেগুলেশন আইন বা এটাকে রেগুলেশন 17ও বলা হয়, অনেক জায়গায় রেগুলেশন 17 বলেও লেখা থাকে, সতীদাহ প্রথা আইনত নিষিদ্ধ করেন। তিনি কর্নেল উইলিয়াম সিমসনের সহায়তায় ঠগী দস্যুদের দমন করেছিলেন, ঠগদের দমন করেছিলেন। এছাড়াও তিনি কন্যা সন্তান হত্যা, মানব বলির মতো অমানবিক প্রথাগুলিকে নিষিদ্ধ করেন। তার সময় 1835 সালের লর্ড মেকেলের প্রস্তাব বা মেকেলে মিনিট অনুযায়ী ইংলিশ এডুকেশন অ্যাক্ট গৃহীত হয়। এই মেকেলে মিনিট এখানে প্রস্তাব করা হয়েছিল যে সমাজের যে উচ্চবর্গীয় মানুষজন রয়েছে তাদেরকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে শিক্ষা দিতে হবে এবং ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরির মাধ্যমে, মানে সমাজের যে উচ্চবর্গীয় মানুষ তাদেরকে শিক্ষা দিয়ে দেওয়া হলো এবং তারাই হচ্ছে নিচের মানুষগুলো, নিম্নবর্গীয় মানুষদেরকে শিক্ষিত করে দেবে, এডুকেটেড করে দেবে। মেকলে মিনিট এইটা প্রস্তাব করেছিল এবং সেই সময় ফরাসি ভাষার পরিবর্তে ইংরেজি ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়া হয় এবং পাশ্চাত্য শিক্ষার ভিত্তি স্থাপন করা হয়। তিনি লর্ড কর্নওয়ালিসের দ্বারা প্রবর্তিত ভ্রাম্যমাণ অ্যাপিল আদালত বা সার্কিট কোর্টের ব্যবস্থা বাতিল করে দেন। এর পরিবর্তে তিনি কমিশনার পদ সৃষ্টি করেন, জেলা পর্যায়ে রাজস্ব এবং বিচার প্রশাসনে উন্নতি ঘটান। এই সময় কলকাতা মেডিকেল কলেজ স্থাপন করা হয়। কলকাতা মেডিকেল কলেজ
কলকাতা মেডিকেল কলেজে কে জমি দান করেছিলেন বলতো? 1835 খ্রিস্টাব্দে। এবং শুধু কলকাতা মেডিকেল কলেজই না, এই সময় কিন্তু এলফিনস্টোন কলেজ মুম্বাইয়ে স্থাপন করা হয়। ঠিক আছে, মুম্বাইয়ে এলফিনস্টোন কলেজও স্থাপন করা হয়। এবং থমাস ইঞ্জিনিয়ারিং কলেজ রুড়কিতে, যেটা বর্তমানে আইআইটি রুড়কি নামে পরিচিত, সেটাও স্থাপন করা হয় এই 1835 খ্রিস্টাব্দে। এরপর আসছে স্যার চার্লস মেটক্যাফ। সময়কাল হচ্ছে 1835 থেকে 1836। তিনি অ্যাক্টিং গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিলেন। অস্থায়ীভাবে 1 বছরের জন্য ভারপ্রাপ্ত গভর্নর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। 1836 সালে নতুন প্রেস আইন মেটক্যাফে অ্যাক্ট পাস হয় এবং এই আইনের মাধ্যমে তিনি লর্ড অ্যাডামের দ্বারা সংবাদপত্রের উপর আরোপিত কঠোর সেন্সরশিপ এবং লাইসেন্স প্রথা তুলে দেন। এই ঘটনার জন্য তাকে ভারতীয় সংবাদপত্রের মুক্তিদাতা বা দ্য লিবারেটর অফ প্রেস বলা হয়। দ্য লিবারেটর অফ প্রেস, যেহেতু তিনি কঠোর যে সমস্ত সেন্সরশিপ এবং লাইসেন্স প্রথা তুলে দিচ্ছেন, তাই জন্য তাকে বলা হয় লিবারেটর অফ প্রেস। লর্ড অকল্যান্ডের কার্য সময় হচ্ছে 1836 থেকে 1842 পর্যন্ত। তার সময় মনে রাখতে হবে প্রথম ইঙ্গো আফগান যুদ্ধ 1839 থেকে 42 সংগঠিত হচ্ছে এবং প্রথম ইঙ্গো আফগান যুদ্ধে ব্রিটিশদের চূড়ান্ত পরাজয় এবং বিশাল সৈন্যক্ষয় ঘটে। আফগানিস্তানে ব্রিটিশ সাম্রাজ্যের এই বিপর্যয়ের কারণে লর্ড অকল্যান্ডকে সবচেয়ে ব্যর্থ গভর্নর জেনারেল হিসেবে আখ্যায়িত করা হয়। তাহলে আফগানিস্তানকে কিন্তু ব্রিটিশরাও কনকার করতে পারেনি। তারপর হচ্ছে লর্ড এলেনবার্গ। সময় হচ্ছে 1842 থেকে 1844 এবং সেই সময় সিন্ধু প্রদেশে ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করা হয় এবং গভর্নর চার্লস নেপিয়ারের নেতৃত্বে ব্রিটিশ বাহিনী সিন্ধু আমিরদের পরাজিত করে সেই অঞ্চলটি ব্রিটিশদের সঙ্গে যুক্ত করে। তাহলে এখানে হচ্ছে অ্যানেক্সেশন অফ সিন্ধ। অ্যানেক্সেশন অফ সিন্ধ কার টাইমে হচ্ছে? লর্ড এলেনবার্গের টাইমে হচ্ছে। 1843 সালে পঞ্চম আইন বা অ্যাক্ট 5 এর মাধ্যমে তিনি দাস প্রথা বা আমরা যেটাকে বলছি স্লেভ অ্যাক্ট, দাস প্রথা বা স্লেভ অ্যাক্ট আনুষ্ঠানিকভাবে নির্মূল করা হয়। লর্ড অ্যালেনবার্গের শাসনকালে ভারতে প্রথম ডেপুটি ম্যাজিস্ট্রেট পদটা তৈরি করা হয়। খুব ইম্পর্টেন্ট, একটু আগে দেখলাম যে সার্কিট কোর্ট অ্যাবলিশ করে দিচ্ছে এবং সার্কিট কোর্ট অ্যাবলিশ করে দিয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পদটা তৈরি করা হচ্ছে এবং এখানে আমরা দেখছি ডেপুটি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডেপুটি ম্যাজিস্ট্রেট পদটি তৈরি করা হচ্ছে। এরপর আসছে লর্ড দ্য হার্ডিঞ্জ ফার্স্ট। তাহলে ফার্স্ট লর্ড হার্ডিঞ্জ, সময়কাল হচ্ছে 1844 থেকে 1848। এই সময় প্রথম ইঙ্গো শিখ যুদ্ধ হয়। একটু আগে কি দেখলাম? অ্যানেক্সেশন অফ সিন্ধ হচ্ছে, তাহলে সিন্ধের অ্যানেক্সেশনের পরে তো যুদ্ধ হবেই। তাহলে প্রথম ইঙ্গো শিখ যুদ্ধ সংঘটিত হয় এবং এই যুদ্ধের পরবর্তী সময়ে 1846 খ্রিস্টাব্দে মহারাজা দিলীপ সিং এর সাথে ব্রিটিশদের লাহোর চুক্তি স্বাক্ষরিত হয় এবং তার নির্দেশে সরকারি অফিসে প্রথম রবিবারের সাপ্তাহিক ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়। তাহলে সানডে যে ছুটি, সেটাও কিন্তু ব্রিটিশদেরই দান, কারণ সানডের দিনে খ্রিস্টানরা কি করে? প্রে করতে যায়, তাদের একটা ইম্পর্টেন্ট ডে, তো তার জন্য আমাদের এখানে সেই সানডে ছুটির দিনই পালন করা হয়। এরপর আসছে লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসির টাইম পিরিয়ডটা মনে রাখতে হবে 1848 থেকে 1856 পর্যন্ত। লর্ড ডালহৌসিকে আধুনিক ভারতের নির্মাতা বলা হয়। তিনি ডক্টরিন অফ ল্যাপস বা সত্য বিলোপ নীতি প্রবর্তন করেছিলেন। এই নীতি অনুযায়ী কোনো দেশীয় রাজ্যে যদি রাজার কোনো সন্তান না থাকে, মানে পুরুষ উত্তরাধিকার না থাকে, তাহলে সেখানে সেই দেশীয় রাজ্যটি ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হবে। কোনো দত্তক পুত্র বা বৈধ উত্তরাধিকারী হিসেবে গণ্য করা হবে না। অনেক সময় দেখা যেত যে যদি রাজার কোনো উত্তরাধিকার না থাকে, তাহলে সেক্ষেত্রে রাজা অন্য কাউকে উত্তরাধিকার হিসেবে ঘোষণা করতে পারতো। সেটা কোনো দত্তক পুত্র হতে পারে বা অন্য কেউ হতে পারে, তাকে লেজিটিমাইট করে তাকে উত্তরাধিকার হিসেবে ঘোষণা করতে পারতো। কিন্তু এক্ষেত্রে ডক্টরিন অফ ল্যাপসে বলা হলো যে যদি রাজার নিজের কোনো পুরুষ উত্তরাধিকার না থাকে, তাহলে সেক্ষেত্রে তার যে রাজ্য সেটা কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে যাবে, সেইখানে সে আর রাজত্ব করতে পারবে না। এই সত্য বিলোপ নীতির মাধ্যমে প্রথমে সাতারা, সম্বলপুর, নাগপুর, তারপর ঝাঁসি, উদয়পুর দখল করা হয়েছিল। সালগুলো ইম্পর্টেন্ট: সাতারা 1848, সম্বলপুর 49, নাগপুর 54 এবং উদয়পুর এবং ঝাঁসি হচ্ছে 53-তে দখল করা হয়। এবং এই যে ডক্টরিন অফ ল্যাপস, সত্য বিলোপ নীতি, এই সত্য বিলোপ নীতি হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন যে এই যে দেশীয় রাজ্যগুলো সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করে। কারণ সিপাহী বিদ্রোহ ক্লাসে আমি অলরেডি ডিসকাস করেছিলাম যে সিপাহী বিদ্রোহ কেন ফেল হয়েছিল, কারণ এখানে প্রত্যেকের কিন্তু একটা কমন রিজন ছিল না। সবাই নিজের নিজের স্বার্থের জন্য ইংরেজদের এগেনস্টে অস্ত্র উঠিয়েছিল এবং যদি না সত্য বিলোপ নীতি আসতো এবং যদি না এই যে সাতারা, সম্বলপুর, নাগপুর, উদয়পুর, ঝাঁসি এগুলো যদি না ব্রিটিশদের
ইংরেজদের দখলে চলে যেত, তাহলে কিন্তু তারাও অত বদার ছিল না যে তাদের এগেনস্টে বিদ্রোহ করতে যাবে। তাহলে সত্ত্ববিলোপ নীতির ফলে কি হচ্ছে, এই সমস্ত দেশীয় রাজ্যগুলো যাদের কোনো রাজার কোনো পুরুষ উত্তরাধিকার ছিল না, তারা ব্রিটিশ রাজ্যের অধীন হয়ে যাচ্ছে। 1849 সালে দ্বিতীয় ইঙ্গো শিখ যুদ্ধের পর তিনি সমগ্র পাঞ্জাব ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। 1853 সালে লর্ড ডালহৌসি প্রথম ভারতে রেল ব্যবস্থার প্রবর্তন করেন এবং 1853 সালের 16 এপ্রিল বোম্বে থেকে থানে ভারতের প্রথম যাত্রীবাহী রেল চালু হয়। এবং 1854 সালে উডের ডেসপ্যাচ সুপারিশ অনুযায়ী তিনি ভারতে আধুনিক শিক্ষার ব্যবস্থার ভিত্তি স্থাপন করেন। এর ফলে কলকাতা, বোম্বে, মাদ্রাজে 3টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা বলে এবং প্রাথমিক শিক্ষার বিকাশ ঘটে। একটু আগে যখন লর্ড উইলিয়াম বেন্টিং এর টাইমে আসছে ম্যাকলে মিনিট, এবং ম্যাকলে মিনিটে বলা হচ্ছে যে ইংরেজি শিক্ষার প্রসার করতে হবে এবং সমাজের যে ওপরের উচ্চবর্গীয় মানুষজন আছে তাদেরকে ইংরেজিতে শিক্ষা দাও এবং তারাই নিম্নবর্গের মানুষদেরকে শিক্ষিত করবে। উডের ডেসপ্যাচে, যেটাকে বলা হচ্ছে দ্য ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম বা ভারতের শিক্ষা ব্যবস্থার মহা সনদ বলা হচ্ছে উডের ডেসপ্যাচকে। উডের ডেসপ্যাচে বলা হচ্ছে যে না, এখানে ইংলিশে শিক্ষা দেওয়া হবে ঠিক আছে, কিন্তু লোকাল মানে প্রাথমিক শিক্ষা, এই প্রাথমিক শিক্ষা দিতে হবে ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজে, মানে বাংলা অঞ্চলে বাংলাতে, মহারাষ্ট্রে মারাঠাতে, যেখানে অন্য ল্যাঙ্গুয়েজ রয়েছে সেখানে, মানে বিহারিতে হোক বা যে কোনো লোকাল ল্যাঙ্গুয়েজে প্রাথমিক শিক্ষা দিতে হবে। হায়ার এডুকেশন সেটা ইংলিশে হবে ঠিক আছে, কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজে প্রাইমারি এডুকেশন দিতে হবে, প্রাথমিক শিক্ষা কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজে দিতে হবে। এবং এটাকেই বলা হচ্ছে প্রাথমিক শিক্ষার বিকাশ ঘটানোর কথা, এবং এখানেই বলা হচ্ছে প্রাথমিক শিক্ষার বিকাশ ঘটানোর কথা। তার জন্য কিন্তু উডের ডেসপ্যাচ খুব ইম্পর্টেন্ট। 1856 সালে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহায়তায় তিনি হিন্দু বিধবা বিবাহ আইন বা হিন্দু উইডো রিম্যারেজ অ্যাক্ট প্রবর্তন করেন। তিনি শেরশাহ নির্মিত গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের সংরক্ষণের জন্য বিভিন্ন নতুন রাস্তা এবং সেচ খাল নির্মাণ করেছিলেন। এবং এই সময় প্রচুর টেলিগ্রাফ লাইন দিয়ে কানেক্ট করা হয় কলকাতার সঙ্গে বোম্বে, মাদ্রাজ, পেশাওয়ার পর্যন্ত, এবং পোস্টাল অফিস অ্যাক্ট নিয়ে আসা হয় এবং পোস্টাল রিফর্ম করা হয়। তাহলে এখানে প্রায় 4000 মাইলের টেলিগ্রাফ লাইন দিয়ে কানেক্ট করা হয় কলকাতা থেকে মুম্বাই, মাদ্রাজ এবং পেশাওয়ার, এবং পোস্টাল রিফর্ম নিয়ে আসা হয়। এখানে পোস্ট অফিস অ্যাক্ট অফ 1854, পোস্ট অফিস অ্যাক্ট অফ 1854টাও ইম্পর্টেন্ট। এবং তিনি এস্টাবলিশ করেন সেপারেট পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট ফর এভরি প্রভিন্স। প্রত্যেক প্রভিন্সে, প্রত্যেক ব্রিটিশ শাসিত অঞ্চলগুলোতে পিডব্লিউডি, পাবলিক ওয়ার্কস ডেভেলপমেন্ট অফিস এস্টাবলিশ করে, ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট। লর্ড ক্যানিং 1858 সালে ভারত সরকার আইন পাশ হওয়ার পরে ভারতের গভর্নর জেনারেল পদটি ভাইসরয় পরিণত হয় এবং তিনি ছিলেন প্রথম ভাইসরয় এবং লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। তিনি ক্লেমেন্সি ক্যানিন বা ক্ষমতাশীল ক্যানিন উপাধি লাভ করেন। কার্যকাল হচ্ছে 1856 থেকে 1858 সাল পর্যন্ত। তার আমলে 1857 সালে ঐতিহাসিক মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ সংঘটিত হয়েছিল এবং সিপাহী বিদ্রোহ হওয়ার ফলে ভারত সরকার আইন আসে, যেটাকে কুইন প্রোক্লেমেশন বলা হচ্ছে, এবং গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া পদটি হয়ে যায় ভাইসরয় অফ ইন্ডিয়া। ভারত সরকার আইন 1858 খ্রিস্টাব্দে পাশ হওয়ার পর 1 নভেম্বর 1858 এলাহাবাদের একটি দরবারে মহারানী ভিক্টোরিয়ার ঐতিহাসিক ঘোষণাপত্র পাঠ করা হয় এবং তার মাধ্যমে ভারতে কোম্পানির শাসনের সমাপ্তি হয়। তাহলে কোম্পানি রুল অ্যাবলিশ হচ্ছে 1858 এর কুইন প্রোক্লেমেশনে এবং ক্রাউন রুল শুরু হচ্ছে এই কুইন প্রোক্লেমেশনের মাধ্যমেই। 1858 সালে 1 নভেম্বর মহারানী ভিক্টোরিয়ার ঐতিহাসিক ঘোষণাপত্রের মাধ্যমে নতুন যুগের সূচনা হয়। এদিন এলাহাবাদ দরবারে লর্ড ক্যানিং মহারানীর ঘোষণাপত্র পাঠ করেছিলেন। 1858 সালে মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্রের মাধ্যমে সত্যবিলোপ নীতি বা ডক্টরিন অফ ল্যাপস বাতিল করা হয় এবং লর্ড ক্যানিং এই নীতির বাতিল করেন। নীলকরদের উপর অত্যাচারের বিরুদ্ধে 1859-60 খ্রিস্টাব্দে কৃষকদের তীব্র অসন্তোষের ফলে নীল বিদ্রোহ হয় এই টাইম পিরিয়ডের মধ্যে। এবং এই যে সিপাহী বিদ্রোহ হয়েছিল, সিপাহী বিদ্রোহের ফলে অনেক রিফর্মও নিয়ে আসা হয়, ঠিক আছে। যে মিলিটারি রয়েছে বা আর্ম ফোর্স রয়েছে, সেই আর্ম ফোর্সের মধ্যেও প্রচুর রিফর্ম নিয়ে আসা হয় এবং যার জন্য যে ব্রিটিশ যে অফিসাররা ছিল তারাও কিন্তু ব্রিটিশ সরকারের এগেনস্টে রিভল্ট করে, যেটাকে হোয়াইট মিউটেনি বলা হয়। হোয়াইট মিউটেনি ইউরোপিয়ান যে ট্রুপ ছিল তারা করেছিল 1859 খ্রিস্টাব্দে, ঠিক আছে। 1858-তে কুইন প্রোক্লেমেশন আসছে, সেখানে অনেক কিছু বলা হচ্ছে যে তোমরা আর ডিসক্রিমিনেট করতে পারবে না, এরকম ভাবে এ করা যাবে না, ওটা করা যাবে না। তো হোয়াইট মিউটিনি বলা হয় এটাকে, ঠিক আছে, হোয়াইট মিউটিনি।
তার আমলে ভারতীয় দণ্ডবিধি বা ইন্ডিয়ান পিনাল কোড 1860 এবং ক্রিমিনাল প্রসিজার কোড সিআরপিসি এবং এটা হচ্ছে আইপিসি এটা প্রণয়ন করা হয়। তোমরা বলবে বর্তমানে আইপিসি আর সিআরপিসির নতুন নাম কি? লর্ড এলগিন, লর্ড এলগিনের সময়কাল হচ্ছে 1862 থেকে 1863 পর্যন্ত। তিনি মাত্র 20 মাস ভারতের ভাইসরয়ের দায়িত্ব পালন করেছিলেন। কাজ হচ্ছে লর্ড ক্যানিং এর দ্বারা গৃহীত পদক্ষেপ এবং নীতিগুলো অনুসরণ করে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করেছিলেন এবং উত্তর পশ্চিম সীমান্তে উপজাতিদের বিদ্রোহ দমন করার উদ্দেশ্যে তিনি আম্বালা অভিযান পরিচালনা করেছিলেন। ক্লিয়ার? এবং এই সময় হয়েছিল ওয়াহাবি আন্দোলন, ঠিক আছে, ওয়াহাবি আন্দোলন। ভারতে ওয়াহাবি আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? তিতুমির, এবং এই ওয়াহাবি আন্দোলন দমন করেছিলেন। তিনি হার্ট অ্যাটাকে মারা গেছিলেন। এরপর হচ্ছে লর্ড জন লরেন্স, তার সময়কাল হচ্ছে 1864 থেকে 1869 সাল পর্যন্ত। তাকে বলা হতো পলিসি অফ মাস্টারলি ইনঅ্যাক্টিভিটি। তিনি কি করেছিলেন? পলিসি অফ মাস্টারলি ইনঅ্যাক্টিভিটি প্রবর্তন করেছিলেন, মানে তিনি এই পলিসিটা অ্যাপ্লাই করেছিলেন। তিনি চতুরভাবে নিষ্ক্রিয় থাকতেন, মানে যেখানে নিষ্ক্রিয় থাকলে লাভ হচ্ছে সেখানে নিষ্ক্রিয় থাকতেন। এবং 1864 সালে লর্ড লরেন্স আনুষ্ঠানিকভাবে সিমলাকে ব্রিটিশ ভারতের গ্রীষ্মকালীন রাজধানী হিসেবে ঘোষণা করেন। কৃষকদের অধিকার রক্ষায় 1868 খ্রিস্টাব্দে পাঞ্জাব এবং আওয়াধের প্রজাতন্ত্র আইন বা পাঞ্জাব অ্যান্ড আওয়াধ টেনেন্সি অ্যাক্ট পাশ করেন এবং বন সংরক্ষণের জন্য ইন্ডিয়ান ফরেস্ট ডিপার্টমেন্ট গঠন করা হয়। এই সময় ইউরোপ এবং ভারতের মধ্যে সাবমেরিন টেলিগ্রাফ ব্যবস্থা চালু করা হয় এবং আম্বালা থেকে দিল্লি পর্যন্ত রেল লাইন সম্প্রসারিত করা হয়। এরপর হচ্ছে লর্ড মেয়ো, তার সময়কাল হচ্ছে 1869 থেকে 72 সাল এবং তার কাজের সম্পর্কে যদি আমরা পড়ি, তিনি 1870 সালে তিনি প্রথম ভারতের আর্থিক বিকেন্দ্রীকরণ বা ডিসেন্ট্রালাইজেশন অফ ফিনান্স নীতি চালু করেন এবং তিনি কৃষকদের উন্নয়নের জন্য প্রথম রাজস্ব, কৃষি এবং বাণিজ্য বিভাগ প্রতিষ্ঠা করেন। 1875 সালে রাজকীয় পরিবারের সন্তানদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে রাজস্থানের আজমিরে মেয়ো কলেজ প্রতিষ্ঠা করে এবং তার আমলে 1872 সালে ভারতীয় সাক্ষ্য আইন বা ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট পাস হয়। এই সময় প্রথম কোন ইংল্যান্ডের রয়্যাল ফ্যামিলি থেকে একজন পার্সন এসেছিলেন যার নাম হচ্ছে অ্যালফ্রেড। তিনি ছিলেন ডিউক অফ এডিনবার্গ। তিনি ফার্স্ট টাইম ইন্ডিয়াতে আসেন এবং তিনি ছিলেন প্রথম কোন রয়্যাল ফ্যামিলির মেম্বার যে ইন্ডিয়াতে ভিজিট করতে আসছে। এবং লর্ড মেয়ো তিনি যখন আন্দামানের যে কালাপানি প্রিজন রয়েছে সেখানে যান তখন তাকে হত্যা করা হয়, ঠিক আছে। এবং কে হত্যা করেন না? শের আলী আফ্রিদি, শের আলী আফ্রিদি তাকে হত্যা করেন, ঠিক আছে, আন্দামানে। শের আলী আফ্রিদি হত্যা করেন। কোথায় হত্যা করেন? আন্দামানে। নেক্সট হচ্ছে লর্ড নর্থব্রুক। লর্ড নর্থব্রুকের সময়কাল হচ্ছে 1872 থেকে 76। তার সময় বিহার সংলগ্ন অঞ্চলে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা গেছিল এবং তার সময়কালে প্রিন্স অফ ওয়েলস ভারত সফর করেছিলেন। তিনি ভারতে আয়কর প্রথা বাতিল করেছিলেন। মেয়েদের বিবাহের অধিকার এবং সুরক্ষার জন্য 1872 খ্রিস্টাব্দে নেটিভ ম্যারেজ অ্যাক্ট পাস করা হয় এবং এই নেটিভ ম্যারেজ অ্যাক্টের যে মডিফাইড ফর্ম আমরা আজকের দিনে দেখতে পাই আমাদের কনস্টিটিউশনে, যেটা হচ্ছে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, যেখানে রিলিজিয়ান অ্যাসপেক্টটা ইম্পর্টেন্ট না, এটা একটা সেকুলার ম্যারেজ। এখানে যে কোনো ধর্মের পার্সন অন্য কোনো ধর্মের পার্সনকে বিবাহ করতে পারে, সেটা হচ্ছে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট। সেটারই মানে সেটা হচ্ছে এই নেটিভ ম্যারেজ অ্যাক্টেরই উত্তরসূরি, ঠিক আছে। 1876 খ্রিস্টাব্দে নাটক এবং শিল্পকলার উপর নিয়ন্ত্রণ আরোপের জন্য তিনি ড্রামাটিক পারফরমেন্স অ্যাক্ট বা নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করেন। কি হতো সেই সময়? প্রতিবাদ করার জন্য মানুষ শিল্প বা নাটককে একটা মাধ্যম হিসেবে বেছে নেয় এবং বিভিন্ন নাটকের মাধ্যমে দেখানো হতো যে কিভাবে ব্রিটিশরা ভারতের মানুষজনদের উপর অত্যাচার করছে এবং তার উপর সেন্সরশিপ আরোপ করার জন্য তিনি এই আইন প্রণয়ন করেছিলেন। এরপর আসছে লর্ড লিটন। সে সময়কাল হচ্ছে 1876 থেকে 1880। 1877 সালে দিল্লিতে একটি রাজকীয় দরবারে মহারানী ভিক্টোরিয়াকে কাইজারি হিন্দ বা ভারতের সম্রাজ্ঞী উপাধিতে ভূষিত করা হয়। 3টে দরবার সংগঠিত হয়েছিল, যার মধ্যে ফার্স্ট দরবার যেটা হচ্ছে
লর্ড লিটনের টাইমে সংঘটিত হচ্ছে। 1878 খ্রিস্টাব্দে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্রণয়ন করেন এবং এটা হচ্ছে দেশীয় ভাষার সংবাদপত্র আইন। এই আইনের মাধ্যমে দেশীয় ভাষায় কাগজগুলোর স্বাধীনতা খর্ব করা হয় এবং সরকারের সমালোচনামূলক লেখার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এই সময়ই আমরা দেখব যে অমৃতবাজার পত্রিকা, যেটা আগে বাংলাতে ছাপানো হতো, দেশীয় ভাষার সংবাদপত্র আইন যখন আসে তখন সেটার উপর বিধিনিষেধ আরোপ হয়ে যায়। তার জন্য অমৃতবাজার পত্রিকা কি হয়েছে, ইংরেজিতে ছাপাতে শুরু করে এবং সেখানে আবার সমালোচনা করতে পারে, কারণ ইংলিশ পেপারগুলো তো এই আইনের মধ্যে পড়ছিল না। ভারতীয়দের জন্য লাইসেন্স ছাড়া অস্ত্র রাখা বা বহন করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়, যেটা দেশীয় অস্ত্র আইন বা আর্মস অ্যাক্ট নামে পরিচিত, যেটা পাশ করা হয় 1878 খ্রিস্টাব্দে। এই সময় ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষার বয়সের সীমা 21 থেকে কমিয়ে 18 করে দেওয়া হয়। এই সময় কিন্তু সেকেন্ড অ্যাংলো আফগান ওয়ার হয়েছিল, ঠিক আছে, অ্যাংলো আফগান ওয়ার, সেকেন্ড অ্যাংলো আফগান ওয়ার। নেক্সট হচ্ছে লর্ড রিপন। ফ্লোরেন্স নাইটিঙ্গেল তাকে ভারতের ত্রাণকর্তা বা লিবারেটর অফ ইন্ডিয়া বলে উল্লেখ করেছেন। তার কার্যকালের সময় হচ্ছে 1880 থেকে 1884 সাল এবং তিনি 1881 সালে প্রথম কারখানা আইন বা ফ্যাক্টরি অ্যাক্ট প্রণয়ন করেন। এই আইনের মাধ্যমে 7 বছরের কম বয়সী শিশুদের কাজ করা নিষিদ্ধ করা হয় এবং 12 বছরের নিচে শিশুদের কাজের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়। 1881 খ্রিস্টাব্দে ভারতে তার আমলেই প্রথম 10 বছর অন্তর আদমশুমারি শুরু করা হয়, যেটা হচ্ছে ফার্স্ট সেন্সাস হচ্ছে, ঠিক আছে, ফার্স্ট সেন্সাস হচ্ছে লর্ড রিপনের টাইমে এবং সেটা কিন্তু কমপ্লিট সেন্সাস নয়। এই সময়ে কিন্তু প্রথম সিনক্রোনাইজ সেন্সাস বা কমপ্লিট সেন্সাস হয়। প্রথম আনসিনক্রোনাইজ সেন্সাস বা ইনকমপ্লিট সেন্সাস হয়েছিল লর্ড মেয়র টাইমে। 1882 সালে স্থানীয় স্বায়ত্তশাসন আইন প্রস্তাব গ্রহণের মাধ্যমে পৌরসভা এবং জেলা বোর্ডগুলিতে নির্বাচিত ভারতীয় সদস্য রাখার নিয়ম চালু করা হয় এবং তাই তাকে বলা হয় ভারতীয় স্থানীয় স্বশাসনের জনক, বা তার জন্য তাকে বলা হয় ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট। লর্ড লিটনের ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1882 খ্রিস্টাব্দে তিনি বাতিল করেন। শিক্ষাক্ষেত্রে বিশেষ করে প্রাথমিক শিক্ষা মান উন্নয়নের প্রসারে তিনি স্যার উইলিয়াম হান্টারের নেতৃত্বে 1882 সালে হান্টার কমিশন গঠন করে, ঠিক আছে, হান্টার কমিশন গঠন করে, যেটা এডুকেশনের সঙ্গে রিলেটেড ছিল, এবং আরেকটা হান্টার কমিশন যেটা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের তদন্তের জন্য গঠিত হয়েছিল সেটা কিন্তু আলাদা। বিচার বিভাগে জাতিগত বৈষম্য দূর করতে স্যার কোটেন ইলবার্ট একটি বিল প্রস্তুত করেন। এই বিলের মাধ্যমে ভারতীয় বিচারকদের ইউরোপীয় বা ব্রিটিশ অপরাধীদের বিচার করার অধিকার দেওয়া হয়। এর আগে পর্যন্ত কি হতো, যে কোনো ইন্ডিয়ান পার্সন, মানে ইন্ডিয়ান কোনো জজ বা ইন্ডিয়ান কোনো জাজের কোনো জুরি, তারা কিন্তু ব্রিটিশ বা হোয়াইটসদের কোনো বিচার করতে পারতো না, কিন্তু এই বিলের মধ্যে বলা হয় যে ভারতীয় বিচারকরাও ইউরোপীয় বা ব্রিটিশ অপরাধীদের বিচার করতে পারবে। কিন্তু পরে এই বিল নিয়ে বিতর্ক সৃষ্টি হয় এবং ভারতে ইউরোপীয়দের তীব্র আন্দোলন শুরু হয়। বিলটির মূল উদ্দেশ্য ক্ষুণ্ণ করে এটিকে পাশ করতে বাধ্য হন লর্ড ডাফরিন টাইম পিরিয়ড হচ্ছে 1884 থেকে 1888। এই সময়ে এও হিউমের উদ্যোগে 1885 খ্রিস্টাব্দের 28 ডিসেম্বর বোম্বাইতে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় এবং কোথায় হয়েছিল, গোকুলদাস তেজপাল কলেজে। ভূমি ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনে 1885 সালে বাংলায় বঙ্গীয় প্রজাতন্ত্র আইন পাশ করা হয় এবং উচ্চ সরকারি চাকরিতে ভারতীয়দের নিয়োগের জন্য স্যার চার্লস আইচিন্সের নেতৃত্বে 1886 সালে ভারতীয় পাবলিক সার্ভিস কমিশন গঠন করে এবং এই সময় থার্ড অ্যাংলো বার্মিজ ওয়ার হয়েছিল, ঠিক আছে। এবং বার্মা অধিগ্রহণ করে। এরপর হচ্ছে লর্ড কার্জন। 1899 থেকে 1905। লর্ড কার্জনের সময় 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন হয় এবং 1902 সালে স্যার থমাস র্যালির নেতৃত্বে বিশ্ববিদ্যালয় কমিশন, যেটা র্যালে কমিশন নামেও পরিচিত, বা ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন পাশ হয় 1904 খ্রিস্টাব্দে। তাহলে ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন কবে আসছে, 1904। কমিশন কবে গঠিত হচ্ছে, 1902। ভারতের প্রাচীন
ঐতিহ্য স্মৃতিসৌধগুলো রক্ষার জন্য তিনি প্রাচীন স্মৃতিসৌধ সংরক্ষণ আইন 1904 পাশ করে। এই সময় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া পুনর্গঠন করা হয়। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, হরপ্পা সভ্যতার আবিষ্কারও কিন্তু এই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সঙ্গে সম্পর্কিত। এরপর আছে লর্ড মিন্টো দ্য সেকেন্ড, সময়কাল 1905 থেকে 1910। 1906 সালে লর্ড মিন্টো সহযোগিতায় ঢাকায় নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়। এই সময় বঙ্গভঙ্গ আন্দোলন তীব্র আকার ধারণ করেছিল। 1907 সালে চরমপন্থী এবং নরমপন্থীদের আদর্শদের বিরোধের জন্য কংগ্রেসের সুরাট অধিবেশনে তারা স্প্লিট হয়ে যায়, যেটা সুরাট স্প্লিট নামে পরিচিত। 1909 সালে মর্লে মিন্টো সংস্কার আইন বা মর্লে মিন্টো রিফর্ম আসে। তার উদ্যোগে সংখ্যালঘুদের জন্য পৃথক নির্বাচক মণ্ডলী বা সেপারেট ইলেকটোরেট প্রবর্তন করা হয়। এই সেপারেট ইলেকটোরেটের কনসেপ্টটা আমি আগে তোমাদেরকে বলেছিলাম কোনো একটা ক্লাসে, যে সেপারেট ইলেকটোরেট মানে হচ্ছে একটা পার্টিকুলার কনস্টিটিউয়েন্সিতে যদি কোনো সেপারেট ইলেকটোরেট দাঁড়ায়, তাহলে মুসলিমদের জন্য সেপারেট ইলেকটোরেট রয়েছে, তাহলে মুসলিমদের জন্য যে ক্যান্ডিডেটটা দাঁড়িয়েছে তাদেরকে ভোট করতে পারবে শুধুমাত্র মুসলিম পপুলেশনের যে সমস্ত মানুষজন রয়েছে তারা। যদি খ্রিস্টানদের জন্য হয় তাহলে খ্রিস্টানরা, যদি শিখদের জন্য হয় তাহলে শিখরা। এখানে দেয়া হচ্ছে শুধু মুসলিমদের। এরপরে যখন মন্টেগু চেমসফোর্ড রিফর্ম আসবে তখন সেখানে শিখ, খ্রিস্টান, অ্যাংলো ইন্ডিয়ান এদেরকেও কিন্তু সেপারেট ইলেকটোরেট দেওয়া হবে। এটা হচ্ছে লর্ড হার্ডিঞ্জ দ্য সেকেন্ড, 1910 থেকে 1916। 1911 সালের 12ই ডিসেম্বর লর্ড হার্ডিঞ্জের সময় বঙ্গভঙ্গ রদ করা হয় এবং কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করা হয়। রাজধানী দিল্লিতে স্থানান্তরিত হওয়ার সময় 1912 খ্রিস্টাব্দের 23শে ডিসেম্বর লর্ড হার্ডিঞ্জের হত্যার উদ্দেশ্যে রাসবিহারী বসু এবং বসন্ত কুমার বিশ্বাস তার হাতির ওপর বোমা নিক্ষেপ করায় তিনি আহত হন। এই ঘটনা দিল্লি ষড়যন্ত্র মামলা নামে পরিচিত। তার আমলে 1914 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। 1915 খ্রিস্টাব্দের 4 জানুয়ারি মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসে ভারতে তার সময়কালই। এরপর হচ্ছে লর্ড চেমসফোর্ড, 1916 থেকে 1921। 1916 সালে ভারতের জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হচ্ছে। নীল চাষীদের উপর অত্যাচারের প্রতিবাদে 1917 সালে বিহারে মহাত্মা গান্ধীর নেতৃত্বে চম্পারণ সত্যাগ্রহ, 1918তে আহমেদাবাদ মিল স্ট্রাইক, সেগুলো কিন্তু এই টাইম পিরিয়ডেই হচ্ছে, ঠিক আছে। খেদা সত্যাগ্রহ, আহমেদাবাদ মিল স্ট্রাইক সমস্ত কিছু এনার টাইম পিরিয়ডে, লর্ড চেমসফোর্ডের টাইম পিরিয়ডেই হচ্ছে। 1919 সালে ভারতের সেক্রেটারি অফ স্টেট এডেন মন্টেগু সহায়তায় তিনি মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন প্রণয়ন করেন। এর ফলে কেন্দ্র এবং প্রদেশে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়। রাওলাট আইন 1919 খ্রিস্টাব্দে আসছে, যেটাকে ব্ল্যাক অ্যাক্ট বলা হচ্ছে, এবং রাওলাট আইনের প্রতিবাদে অমৃতসরে আয়োজিত একটি শান্তিপূর্ণ সমাবেশে জেনারেল ডায়ারের নির্দেশে ব্রিটিশ বাহিনী নির্বিচারে গুলি চালায়। এই ঘটনা জালিয়ানবাগ হত্যাকাণ্ড নামে পরিচিত। জালিয়ানবাগ হত্যাকাণ্ডের বিচারের জন্য ব্রিটিশ সরকার 1919 সালে হান্টার কমিশন গঠন করেছিল, যেটা হচ্ছে 4 অক্টোবর। এবং 1920 সালে মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন এবং ভারতীয় মুসলমানদের দ্বারা খিলাফত আন্দোলন শুরু হয়। পরবর্তী ক্ষেত্রে অসহযোগ আন্দোলন এবং খিলাফত আন্দোলন মার্জ হয়ে গেছিল, এবং সেটাও কিন্তু তার টাইম পিরিয়ডই হচ্ছে। দেখো, একটা কথা বলি, তোমাদের হয়তো অনেকের মনে হতে পারে যে এখানে আমরা অনেকটা লম্বা হিস্ট্রি পড়ছি, একদম সেই শুরু করেছি রবার্ট ক্লাইভ থেকে, শেষ করব গিয়ে 1947-এ। তো গোটা মানে ব্রিটিশ শাসনকাল আমরা এখানে পড়ছি, তাই প্রত্যেকটা ঘটনাকে খুব ডিটেলসে এক্সপ্লেন করা এটার উদ্দেশ্য না। এটার উদ্দেশ্য হচ্ছে কোন ভাইসরয় বা গভর্নরের টাইম পিরিয়ডে কি কি ঘটনা ঘটেছিল সেটাই আমরা এখানে পড়ছি। তো প্রত্যেকটা বিষয়ের ডিটেলস কিন্তু অন্য চ্যাপ্টারে বা অন্য ক্লাসে হবে। এখানে কিন্তু এটা মনে রাখার জন্য ক্লাসটা করানো হচ্ছে যে কার টাইম পিরিয়ডে কি ঘটেছিল। তাহলে যদি কোনো একটা পার্টিকুলার টপিক নিয়ে তোমাদের কোয়েশ্চেন থাকে, সেটা তোমরা কমেন্ট সেকশনে ড্রপ করতে পারো, আমরা নেক্সট ক্লাসে সেই টপিক নিয়ে ডিসকাস করে দেবো। কিন্তু এই ক্লাসে যদি প্রত্যেকটা ইনসিডেন্ট বলতে যায় তাহলে আমাকে গোটা মডার্ন হিস্ট্রি বলতে হবে, তো ইটস নট পসিবল অ্যাকচুয়ালি। এরপর আসছে লর্ড আরউইন, 1926 থেকে 1931। 1927 সালে তার আমলে স্যার জন সাইমনের নেতৃত্বে 7 জন সদস্যের সাইমন কমিশন গঠিত হয়, এবং সাইমন কমিশন তার রিপোর্ট পেশ করে 1929-এ। এবং তারপর সাইমন গো ব্যাক স্লোগান আসে, কারণ এখানে ডমিনিয়ন স্ট্যাটাস দেওয়ার কথা বলা হচ্ছিল এবং ভারত ততদিনে ডমিনিয়ন স্ট্যাটাস থেকে অনেক ঊর্ধ্বে চলে গেছে। তো সাহিত্য শাসনের প্রস্তাব পেশ করা হয় এবং সেটাকে মেনে নেয় না। এবং এই টাইম পিরিয়ডে আরউইন যে ডমিনিয়ন স্ট্যাটাসের প্রস্তাব দেন সেটা কংগ্রেস প্রত্যাখ্যান করে, এবং 1929 সালের ডিসেম্বরে কংগ্রেসে লাহোর অধিবেশনে জওহরলাল নেহরুর সভাপতিত্বে পূর্ণ স্বরাজের দাবি গৃহীত হয়।
এই যে 1927 খ্রিস্টাব্দে সাইমন কমিশন গঠিত হচ্ছে, এই সাইমন কমিশন ছিল অল হোয়াইট কমিশন, এবং এই কমিশনে ভারত কিভাবে পরিচালিত হবে আগামী দিনে সেটার জন্য একটা আউটলে দেওয়া হয়, যেখানে ভারতকে ডমিনিয়ন স্ট্যাটাসের কথা বলে। কিন্তু এই সাইমন কমিশনের বিরোধিতা করে মতিলাল নেহেরু 1928 খ্রিস্টাব্দে একটা খসড়া সংবিধান তৈরি করে, যেটা নেহেরু রিপোর্ট নামে পরিচিত। এবং এই নেহেরু রিপোর্ট 1928 তৈরি হচ্ছে, এবং ব্রিটিশদেরকে একটা আলটিমেটাম দেওয়া হয় 1929 পর্যন্ত, 1 বছরের একটা আলটিমেটাম দেওয়া হয় যে এই যে মতিলাল নেহেরুর খসড়া কমিশন বা নেহেরু রিপোর্টে যে সমস্ত প্রস্তাবগুলো রয়েছে সেই প্রস্তাবগুলো মেনে নেওয়ার জন্য। এবং তারা প্রস্তাব মেনে নেন না, এবং তারা প্রস্তাব মেনে নেয় না বলে 1929 খ্রিস্টাব্দের যে আইএনসি সভা হচ্ছে, এবং সেই সভাতে তখন জওহরলাল নেহেরু কি করেন, ঘোষণা করেন যে আমরা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স চাই বা পূর্ণ স্বরাজের দাবি করে। এবং গান্ধীজি তার বিখ্যাত 11 দফা দাবি নিয়ে লর্ড আরউইনের কাছে পেশ করেছিলেন, কিন্তু সেই দাবিও প্রত্যাখ্যান করা হয়েছিল। তার জন্য তিনি লবণ আইন ভেঙে 1930 সালে আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন, যেটা ডান্ডি পদযাত্রা নামে পরিচিত বা ডান্ডি অভিযান নামে পরিচিত। আইন অমান্য আন্দোলন বা সিভিল ডিসওবিডিয়েন্ট মুভমেন্ট শুরু হয়, এবং এই 1930-এ হয়েছিল ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স। ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্সে আইএনসির কোনো রিপ্রেজেন্টেশন ছিল না, এবং যেহেতু আইএনসি ভারতের সব থেকে বড় দল সেই সময়, তো আইএনসি যদি রিপ্রেজেন্টেশন না থাকে তাহলে সেই মানে কনফারেন্সটারই কোনো আউটকাম বেরিয়ে আসবে না, ট্রুথফুল আউটকাম বেরিয়ে আসবে না। তো এই আইন অমান্য আন্দোলন থামাতে এবং যাতে আইএনসি থেকে গান্ধীজি যাতে পার্টিসিপেট করে রাউন্ড টেবিল কনফারেন্সে, তার জন্য হয় গান্ধী আরউইন প্যাক্ট, যেটা 1931 সালে হয়েছিল। কিন্তু এই গান্ধী আরউইন প্যাক্ট হওয়ার পরে গান্ধীজি সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে যোগদান করেন এবং আইন অমান্য আন্দোলন কিছুক্ষণের জন্য স্থগিত রাখে। কিন্তু সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে যখন গান্ধীজি জয়েন করেন, তারপর ফিরে এসে সেখানেও গান্ধীজি দেখেন যে যে সমস্ত এই কনফারেন্স থেকে যে আউটকামটা আসছে সেই আউটকামটা মোটেও সুবিধাজনক নয়, এবং তারপরে তিনি আবার কিন্তু আইন অমান্য আন্দোলনকে শুরু করেছিলেন। এবং গান্ধী আরউইন চুক্তি চলাকালীন 23শে মার্চ 1931 খ্রিস্টাব্দে ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেব ভারতের এই 3 বিপ্লবী লাহোর ষড়যন্ত্র মামলায় ফাঁসি দেওয়া হয়। গান্ধী আরউইন প্যাক্টের মধ্যে কিছু শর্ত গান্ধীজির ছিল, কিছু শর্ত আরউইনের ছিল। গান্ধীজির যে শর্তগুলো ছিল তার মধ্যে কিন্তু এই শর্তটাও ছিল যে ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবের ফাঁসির শাস্তি যেন মওকুফ করে দেওয়া হয়, কিন্তু সেই শর্তে রাজি হয়নি আরউইন, এবং 23শে মার্চ 1931 খ্রিস্টাব্দে তাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে। 1930 এবং 31 সালে লন্ডনে প্রথম গোলটেবিল বৈঠক সংঘটিত হয়। 30-এ হচ্ছে প্রথম এবং 31-এ হচ্ছে সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স। এবং এই সময় খেয়াল রাখবে পুনা প্যাক্ট। পুনা প্যাক্ট কার মধ্যে স্বাক্ষরিত হচ্ছে বা পুনা চুক্তি? পুনা চুক্তি হচ্ছে গান্ধীজি এবং আম্বেদকরের মধ্যে, এবং গান্ধীজির হয়ে পুনা প্যাক্ট সাইন করছে মদন মোহন মালব্য, কারণ গান্ধীজি সেই সময় জেলে ছিলেন। নেক্সট হচ্ছে লর্ড লিনলিথগো। লর্ড লিনলিথগোর সময়কাল হচ্ছে 1936 থেকে 1944। 1937 সালে তার আমলে প্রথম প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে কংগ্রেসের 7টি প্রদেশে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং সরকার গঠন করে। এই সময় সিন্ধুকে বোম্বে এবং উড়িষ্যার নতুন প্রদেশ হিসেবে আলাদা করা হয়। এছাড়া মায়ানমারকেও ভারত থেকে পৃথক করা হয়। তাহলে সিন্ধুকে বোম্বে থেকে এবং উড়িষ্যাকেও নতুন প্রদেশ হিসেবে ঘোষণা করা হয়, এবং মায়ানমারকে ভারত থেকে আলাদা করা হয়। 1939 সালে তিনি ভারতকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেনের পক্ষে এক যুদ্ধতর দেশ হিসেবে ঘোষণা করে। কংগ্রেসের অভ্যন্তরীণ বিরোধের জেরে সুভাষচন্দ্র বসু 1939 সালে কংগ্রেসের সভাপতিত্ব ত্যাগ করে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন। 1938-এ তিনি যেতেন হচ্ছে হরিপুর অধিবেশন থেকে, 1939-এ ত্রিপুরা অধিবেশন থেকে, এবং তারপর গান্ধীজির সঙ্গে মতবিরোধ হওয়ার জন্য তিনি কংগ্রেস ত্যাগ করে ফরওয়ার্ড ব্লক গঠন করে। তার সময়কালে জাপানের সহায়তায় ভারতীয় জাতীয় সেনাবাহিনী বা আজাদ হিন্দ ফৌজ গঠন করা হয়। ভারতীয়দের সমর্থন করতে তিনি 1940 সালে আগস্ট মাসে একটি প্রস্তাব দেয়, যেটা আগস্ট অফার নামে পরিচিত। তারপর 1942 সালে ক্রিপস মিশন আছে, এবং ভারতকে ডমিনিয়ন স্ট্যাটাস, আবার বলছে ডমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হবে। এখানে জল গড়িয়ে চলে গেছে, আর এখন আর বোতলের ক্যাপ লাগিয়ে কি হবে? কিছু হবে না। তো ভারত তো রিজেক্ট করে দেয়, ক্রিপস মিশন রিজেক্ট করে দেয়, এবং কংগ্রেস সেটা প্রত্যাখ্যান করে। গান্ধীজি 1942 সালে আগস্ট মাসে ভারত ছাড়ো আন্দোলন শুরু করলে লর্ড লিনলিথগো কঠোর পদক্ষেপ নেন, অ্যারেস্ট করে দেয়। ভারত ছাড়ো আন্দোলনে প্রচুর আন্দোলনকারী বা স্বাধীনতা সংগ্রামী মানুষজনকে অ্যারেস্ট করে দেওয়া হয়েছিল, মানে জেলে জায়গা নেই এরকম ভাবে অ্যারেস্ট করা হতো মানুষজনদেরকে।
এরপরে আসছে লর্ড মাউন্টব্যাটেন। লর্ড মাউন্টব্যাটেন হচ্ছেন শেষ ভাইসরয় এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। তার কার্যকাল হচ্ছে ফেব্রুয়ারি 1947 থেকে 1948। ফেব্রুয়ারি মাসে আসে আর আগস্টে তিনি স্বাধীনতা ঘোষণা করে দেয়। ব্রিটিশ পার্লামেন্টে তার প্রস্তাবিত লর্ড মাউন্টব্যাটেনের পরিকল্পনার উপর ভিত্তি করে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 পাশ করা হয়। এই সময় ভারত এবং পাকিস্তানের সীমানা নির্ধারণের জন্য স্যার সিরিল র্যাডক্লিফ এর নেতৃত্বে বাউন্ডারি কমিশন গঠন করা হয়। স্বাধীনতা কিন্তু প্রিপন করা হয়েছিল, ঠিক আছে, পোস্টপন নয়। স্বাধীনতা ঘোষণা হওয়ার কথা ছিল 1948 জুলাই, কিন্তু এটাকে প্রিপন করা হয়েছিল, আগে ভাগেই স্বাধীনতা ঘোষণা করে দেওয়া হয়েছিল। এরপর হচ্ছে চক্রবর্তী রাজাগোপালাচারী। তিনি হচ্ছেন একমাত্র ভারতীয় এবং শেষ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। সময়কাল হচ্ছে 1948 থেকে 1950। 1950 সালে এই পদের পরবর্তীতে রাষ্ট্রপতি পদ সৃষ্টি করা হয়, মানে এই পদটা থেকে রাষ্ট্রপতি, বর্তমানে প্রেসিডেন্ট হচ্ছে হেড অফ দ্য স্টেট। তার সময়কাল 26শে জানুয়ারি 1950 সালে ভারতীয় সংবিধান গৃহীত হয় এবং এরপর ভারতে প্রতি বছর 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। তাহলে এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। আমরা অনেকটা সময়কালের ঘটনা একদম সামারাইজ করে পড়ার চেষ্টা করলাম। যারা হয়তো প্রথম হিস্ট্রি ক্লাস করছো বা তোমাদের আগে জিনিসপত্রগুলো পড়া নেই, তোমরা ফ্রিডম স্ট্রাগল পড়োনি, তারপরে এই ক্লাসটা করতে আসছো, তোমাদের হয়তো একটু ডিফিকাল্টিস লাগতে পারে, কিন্তু ইচ অ্যান্ড এভরিথিং যেটা এই ক্লাসে ডিসকাস করা হয়েছে সেই প্রত্যেকটা জিনিসপত্র কিন্তু তোমাদেরকে পড়তে হবে এবং আমরা আমাদের ক্লাসে এগুলো পড়বো। তো আজকে কি কি কোয়েশ্চেন আছে দেখা যাক। কোয়েশ্চেনের 30টা বা 25টা কোয়েশ্চেন যেরকম আছে তোমরা উত্তর করার চেষ্টা করবে। ক্লাসটা দেখেছো, শুনেছো এতক্ষণ যারা, তারা উত্তর নিশ্চয়ই করতে পারবে। প্রথম কোয়েশ্চেন কি আছে দেখা যাক। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিং। রবার্ট ক্লাইভ কে ছিলেন? রবার্ট ক্লাইভ ছিলেন প্রথম গভর্নর, আর ওয়ারেন হেস্টিং হচ্ছে শেষ গভর্নর এবং প্রথম গভর্নর জেনারেল। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং এবং তিনি হচ্ছেন শেষ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এবং ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া। 1765 সালে ভারতের দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রচলন করেছিলেন? দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন রবার্ট ক্লাইভ এবং শেষ করেছিলেন ওয়ারেন হেস্টিং। পলাশীর যুদ্ধের সময় বাংলার গভর্নর কে ছিলেন? পলাশীর যুদ্ধের সময় বাংলার গভর্নর ছিলেন রবার্ট ক্লাইভ। পলাশীর যুদ্ধের পরেই তো ভারতে ব্রিটিশ শাসন শুরু হচ্ছে। স্বায়ত্তশাসন ব্যবস্থা কে প্রবর্তন করেছিলেন? স্বায়ত্তশাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন লর্ড রিপন। তার জন্য তাকে বলা হতো ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট। কোন গভর্নর জেনারেল আত্মহত্যা করেছিলেন? আত্মহত্যা করেছিলেন রবার্ট ক্লাইভ। ভারতের প্রথম রেল লাইন ব্যবস্থা কে প্রবর্তন করেছিলেন? প্রথম রেল লাইন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন লর্ড ডালহৌসি। কার শাসনকালে ভারতের প্রথম ডেপুটি ম্যাজিস্ট্রেট পদটি তৈরি করা হয়েছিল? ডেপুটি ম্যাজিস্ট্রেট পদটি তৈরি করা হয়েছিল লর্ড এলেনবার্গের টাইমে। ভারতের সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়? সিভিল সার্ভিসের জনক বলা হয় লর্ড কর্নওয়ালিসকে। চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন লর্ড কর্নওয়ালিস এবং এখানেই হচ্ছে একটা ক্লজ ছিল যেটা হচ্ছে সূর্যাস্ত আইন বা সানসেট ল। মেকলে মিনিট কবে ঘোষণা করা হয়? মেকলে মিনিট ঘোষণা করা হয় 1835-এ লর্ড উইলিয়াম বেন্টিং এর টাইমে এবং সেখানে ইংরেজি ভাষায় শিক্ষা প্রদানের কথা বলা হয়েছিল এবং ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরির কথাও বলা হয়েছিল। ইলবার্ট বিল কে প্রবর্তন করেছিলেন? ইলবার্ট বিল হচ্ছে লর্ড রিপনের টাইমে প্রবর্তন করা হয়েছিল। সলবায়ু সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? সলবায়ু সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1782 খ্রিস্টাব্দে। কোন গভর্নর জেনারেলের সময় সতীদাহ প্রথা আইনত নিষিদ্ধ করা হয়? উইলিয়াম বেন্টিং, স্যার উইলিয়াম বেন্টিং এর টাইমে এবং রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় সতীদাহ প্রথা নিষিদ্ধ করা হয়েছিল। লর্ড ডালহৌসির টাইমে কি এসেছিল? বিধবা বিবাহ আইন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এখানে বিশেষ ভূমিকা রয়েছে। অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন? অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেছিলেন লর্ড ওয়েলেসলি। কোন গভর্নর জেনারেলকে সবচেয়ে ব্যর্থ গভর্নর জেনারেল হিসেবে আখ্যায়িত করা হয়? সবথেকে ব্যর্থ গভর্নর জেনারেল বলা হয় লর্ড অকল্যান্ডকে। আইন অমান্য আন্দোলনের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? আইন অমান্য আন্দোলনের সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড আরউইন। কোন ভাইসরয়ের আমলে ইউনিভার্সিটি অ্যাক্ট চালু করা হয়? ইউনিভার্সিটি অ্যাক্ট চালু করা হয় লর্ড কার্জনের টাইমে, ঠিক আছে। কোন গভর্নর জেনারেলের সময়ে ভারতের প্রতিটি থানা সাব ইন্সপেক্টরের অধীনে পরিচালনা করা হয়? সাব ইন্সপেক্টরের অধীনে পরিচালনা করা হয় লর্ড কর্নওয়ালিসের টাইম পিরিয়ডে। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে বাতিল করেছিলেন? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল করেছিলেন লর্ড রিপন, চালু করেছিলেন লর্ড লিটন। কলকাতায় কে প্রথম মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন? কলকাতায় প্রথম মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং 1850
35 খ্রিস্টাব্দে। বঙ্গভঙ্গ কত সালে কার্যকর হয়েছিল? 1905 খ্রিস্টাব্দে, রদ করা হয় 1911 খ্রিস্টাব্দে। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কত সালে চালু করা হয়? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট হচ্ছে 1878 খ্রিস্টাব্দে চালু করা হয়। ফ্লোরেন্স নাইটিঙ্গেল কাকে ভারতের ত্রাণকর্তা বা লিবারেটর অফ ইন্ডিয়া বলেছেন? লিবারেটর অফ ইন্ডিয়া বলেছেন লর্ড রিপনকে। কে প্রথম ফ্যাক্টরি আইন বা কারখানা আইন চালু করেছিলেন? কারখানা আইন চালু করেছিলেন লর্ড রিপন। তাহলে 25 কোয়েশ্চেন আমরা করলাম, এতগুলো টপিক সম্পর্কে আমরা ডিসকাস করলাম। কার কেমন লেগেছে ক্লাসটা অবশ্যই জানিও, এবং নোটস রিলেটেড যে কোনো কোয়ারি, যে কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, মেসেজ করতে পারো, কল করতে পারো, এবং আমাদের টেলিগ্রাম সেকশনে যুক্ত হয়ে যেও। সেখানে ফ্রি পিডিএফ, ক্লাসের আপডেট সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে, এবং ক্লাসটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট ক্লাসে।